তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টকে পাওয়ার্ড বাই বিউটিনা। স্টার টক মানেই আপনাদের পছন্দের কোনো না কোনো তারকাকে সাথে নিয়ে পুরোটা সময় গল্প আড্ডায় মেতে থাকা। আর আজ আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা। শুধু তাই নয়, চ্যানেল আই সেরা কণ্ঠের 2009 সালের খেতাব বিজয়ী এই শিল্পী একজন দারুণ চিন্তার মানুষ। আমাদের সাথে আজ আছেন আমাদের সবার পছন্দের জনপ্রিয় কণ্ঠশিল্পী শোমনুর মনির কোনাল। ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমাদের ড্রেস কিন্তু ম্যাচ হয়ে গেছে, হার্টস ম্যাচ একদম। আমরা কিন্তু প্ল্যান করে পরে আসিনি। আমরা তো আজকে আপনাকে পেয়েছি অনেক অনেক গল্প করব, কিন্তু কোকিল কণ্ঠীকে যখন পেয়েছি শুরুটাই আমরা গান দিয়ে করতে চাই। একদম শুরুতেই দুটো লাইন আপনার প্রিয় গানের। শুরুতেই গান? হ্যাঁ, একদম শুরুতেই গান। একটা সারপ্রাইজ হয়ে গেল। ও চিরদিনই পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বাহ, অসাধারণ। এই যে বাকি যত সময় থাকবো আমি আমার মধ্যে একটা স্পিরিট নিয়ে নিলাম এবং এই গানটা আমার, শুধু আমার না, এই গানটা আসলে সব মানুষের এত প্রিয়, এত পছন্দের। আমি তো রিকোয়েস্ট করতামই শুরুতে এই গানটা শুনে ফেললাম, তবে আমি আরো গানের রিকোয়েস্ট করব। আমার রিকোয়েস্ট কিন্তু ফেলতে পারবেন না আজকে। এবার আমরা ঈদের প্রসঙ্গে চলে যাই। ঈদটা কেমন কাটছে? কোরবানির ঈদ তো খুব ব্যস্ত সময় কাটে সবারই, তো এরকমই মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আমার হাজব্যান্ডের সঙ্গে, মানে পরিবারের সঙ্গে অনেকটুকু সময় একসঙ্গে কাজ করতে করতে স্পেন্ড করা হয়। এর মাঝে যে গানগুলো রিলিজ হয় বা যে কাজ করা হয় ঈদে, সেগুলো একটু দেখা, একটু ঘোরাঘুরি রাতের বেলা, এই তো। আচ্ছা, আর শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুটোকে কিভাবে মেইনটেইন করে, আসলে দুটো নিয়ে কিভাবে ঈদটা স্পেন্ড করা হয়, এই জিনিসটা জানতে চাই। আমি এত লাকি আলহামদুলিল্লাহ যে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে না কোনো ডিফারেন্স নেই, মানে তারা আমাকে ফিল করায় না সেরকম। তো এর মধ্যে, এবং আমাদের পাশাপাশি, আচ্ছা, সব এক এলাকায়। বাহ। তো কথাবার্তা কিংবা আসা যাওয়া কিংবা শুধুমাত্র ঈদ উপলক্ষেই যে যাওয়া আসা ব্যাপারটা তা না, হ্যাঁ সব সময় এক জায়গার মধ্যে, এবং আমাদের দেখা হওয়া মানে একটা উৎসবের ব্যাপার হয় আর কি। তো ঈদটাও ওইভাবেই কাটে। আমার শ্বশুর আছেন, তার সঙ্গে দেখা করা, ঈদের আগেও দেখা করা, এবং ঈদ একসঙ্গে উপভোগ করা, এটাই। আচ্ছা, প্রচুর তো ব্যস্ত থাকা হয় সারা বছর তো বটেই, তবে ঈদের সময়টাতেও কিন্তু ব্যস্ততা আসলে কোনো অংশেই কম থাকে না। এই সব কিছুর ফাঁকে আসলে কখনো কি পরিবারের জন্য নিজে হাতে ঈদে কোনো কিছু স্পেশাল রান্না করা হয় কিনা? আল্লাহ, ঈদ তো আমার রান্না ছাড়া হয় না। বাহ। মানে আমার আম্মা তো রান্না করবেনই, উনি হচ্ছে মেইন শেফ, কিন্তু আমি সু শেফ। আমার একটা দুটো আইটেম থাকবে, এবং মা যদি বলেনও যে না তুমি কষ্ট করো না বা রান্না করতে হবে না, বাট স্টিল, কারণ আই লাভ কুকিং, এবং তার চেয়ে বেশি যেটা আমি ভালোবাসি সেটা হচ্ছে আমার পরিবারকে সময় দেওয়া। আই লাভ ইট। তো নিজ হাতে কিছু রান্না করে খাওয়ানো, যেটা ঈদে আমার ম্যান্ডেটরি। প্রতি ঈদে আমার একটা দুটো তিনটা চারটা ডিশ থাকে, এই ঈদেও তাই। আমাদের কিন্তু দাওয়াতটা পাওয়া হলো না, বাট এখনো ঈদ যেহেতু শেষ হয়নি, ঈদ তো 7 দিন ব্যাপী চলতে থাকে। আয়োজনের পরে আমি আমার দাওয়াতটা নিয়ে নেব, এবং কোনাল আপুর নিজের হাতের রান্না একদমই, যদি বাসায় থেকে থাকে তাহলে, না হলে নতুন করে আবার গিয়ে। ঠিক আছে, এবার একটু ঈদের কাজ নিয়ে শুনি। ঈদকে কেন্দ্র করে বা ঈদে কোন কোন নতুন কাজ এসেছে বা আসবে, সেই বিষয়ে একটু জানতে চাই। আমাদের তো ঈদ মানেই হচ্ছে নতুন ফিল্ম, নতুন নাটক।
তো ওই রকম কিছু কাজ রিলিজ হয়েছে, বাকিগুলো হয়তো আসছে বা আসবে। এবার একটু কুয়েতে চলে যাই। বাবার পেশাগত কাজের সুবাদে আসলে কুয়েতে আপনার ছোটবেলাটা কেটেছে, সেই সময়টার কথা শুনতে চাই, সেই সময়কার ঈদগুলো কেমন কেটেছে সেটাও জানতে চাই। কুয়েতের ঈদগুলো সাদামাটা সিম্পল ঈদ। আমরা ওখানে তো মানে কি হয় যে কোরবানির টাইমে বাসার নিচে কিন্তু কোরবানি দেয়া অ্যালাউড না, নির্দিষ্ট জায়গা থাকে সেখানেই কোরবানি দিতে হয়, মাংস ওখান থেকে আসে। মানে এত বোরিং, খুবই সাদামাটা বোরিং ঈদ হতো। লাভ হতো শুধু দিনার কামানো, সালামি, এছাড়া আর কোনো লাভ নেই। সালামের প্রসঙ্গ যখন আসলো, সালামি পাওয়ার সাথে সাথে এখন তো নিশ্চয়ই দিতেও হয়, তো পাওয়ার আনন্দ এবং দেবার আনন্দ এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমি কিন্তু একটু শাই টাইপের মেয়ে। আচ্ছা, সালামি নিতে গেলে এখন আমার অনেক লজ্জা লাগে। দেখা গেল যে আমার আশেপাশে আমার কাজিনরা মুখ ফুটে বলে ফেললো যে চাচু সালামি দাও বা মামা সালামি দাও, বাট আমি সামহাও এটা বলতে পারি না। দিলে নিলাম, না দিলে নাই, এরকম। বাট আমি সালামি দিতে প্রচুর ভালোবাসি, আমি গিফটস দিতে খুব ভালোবাসি। এবার আমরা আরো একটা গান শুনবো, নতুন আপনার যে কাজগুলো এসেছে সেখান থেকে যে কোনো একটা গানের দুটো লাইন। আচ্ছা, এই গানটা আমার এবারের ঈদ একটা, যেহেতু নতুন গান শুনতে চাইলেন, তো এশা মার্ডার একটা ফিল্ম, সেই ফিল্মের একটি গান আমি আর ইমরান গেয়েছি। সুর সঙ্গীতায়োজন ইমরানেরই করা, লিখেছে রবিউল ইসলাম জীবন, আর সানি সানোয়ার ভাইয়ের পরিচালনায় এশা মার্ডার। ওই গানটি আমি শোনাচ্ছি। নতুন গান যেহেতু আমাকে লিরিক দেখেই গাইতে হবে, সমস্যা নাই। এমন তোমায় দিয়ে দিলাম, তোমারই আমি তোমারই হয়ে গেলাম, স্বপ্নে তোমায় খুঁজে নিলাম, তোমারই আমি তোমারই হয়ে গেলাম, যদি না থাকো তুমি জেনে রেখো বাঁচব না আমি, প্রাণ যতদিন আছে নিঃশ্বাস হয়ে শুধু রবে তুমি, আমি আর কিছু চাই না, মরণে ভয় পাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তুমি বসে আছো মনে আর গহীনে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। আপনি কি নিজের ভালো লাগা থেকে বা মায়ের মুখে গান শুনে শুনেই কি গানের হাতে খড়িতে আসা, নাকি মাই আপনাকে নিয়ে বসতেন? এই ব্যাপারটা একটু জানতে চাই, শুরুটা কিভাবে? মাকে শুনে শুনে আসলে। আচ্ছা, আমি একদম ছোটবেলায় কথা বলতাম যখন, তখন সারেগামাপা শিখেছি। আচ্ছা, কারণ মা রেয়াজ করতো, হারমোনিয়াম দিয়ে গান গাইতো, আমি বসে থাকতাম। আমার ছবি আছে এরকম যে এত বিশাল হারমোনিয়াম, আমি এতটুকু কিন্তু হারমোনিয়ামটা বাজানোর চেষ্টা করছি। তো এই একটা চর্চা আমাদের বাড়িতে ছিল। আমার আম্মুর চাচা, যার কাছে আম্মু বড় হয়েছে, তো তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি ইনস্ট্রুমেন্টালিস্ট ছিলেন, ভায়োলিন বাজাতেন, বাঁশি বাজাতেন। আমার ছোট নানু হাফিজ নানু, তার কাছে মা সঙ্গীতের ব্যাপারটা মা পেয়েছে এবং মার কাছ থেকে আমি। মায়ের কাছ থেকে যেহেতু আপনার হাতে খড়িটা হয়েছে, এখন যখন নিজের কাজগুলো বের হয়, নিজের গানগুলো রিলিজ হয়, কখনো কি প্রশংসা বা সমালোচনা আন্টির কাছ থেকে পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা তো মাস্ট। প্রশংসাই মা বেশি করে, মা সমালোচনাটা একটু কম করে। আমার আব্বা খুব সমালোচনা করতেন প্রত্যেকটা ব্যাপারে। মানে আমার কোনো একটা আসরে দাঁড়ানো, বসা, কথা বলা, ইভেন ব্লাশন কতটুকু আমি দিলাম, ও মাই গড, আমার আব্বা এগুলো পর্যন্ত আমাকে সব ব্যাপারে, মানে গানের তো আছেই, মা খুব নিখুঁতভাবে দেখতেন এবং পারফেক্টলি চাইতেন পারফেকশনটা, পারফেক্ট যেন। আম্মা তা না, আম্মা হচ্ছে বলবে যে খুব ভালো হয়েছে, খুব ভালো। যখন যদি বলি মা বলো না কোনো প্রবলেম বা কিছু, এটা একটু ভালো করতে পারতা, এরকম। এবার
যদি চলে যাই 2008 সালের দিকে, 2008 সালে নতুন করে বাংলাদেশে এসে নতুন করেই আসলে সবকিছু শুরু করতে হয়েছে। সেই সময়ের স্ট্রাগলটা সম্পর্কে একটু জানবো বা জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই। আমি তো সেরা কণ্ঠেই শুরু করে দিলাম, এবং 9টা মাস আমাদেরকে কম্পিট করতে হয়েছিল। কম্পিট করে তারপর ফাইনালি যখন চ্যাম্পিয়ন হলাম, আসল স্ট্রাগলটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার পর শুরু হয়েছে। একদম প্রফেশনালি ফিল্মে গান গাওয়া 1 সপ্তাহের মধ্যে সেরা কণ্ঠ হওয়ার, তো দ্যাট হেল্পড মি আ লট। আচ্ছা, সেরা কণ্ঠে গান গাওয়ার সময় এমন কোনো গান যেটা আসলে দর্শকদের কাছে এমনকি বিচারকদের কাছে খুব পছন্দের ছিল বা খুব সাড়া পেয়েছিল, ওই গানটা থাকে না যে সিগনেচার কোনো একটা গান, সেই রকম একটা গানের 2টো লাইন আমাদের শোনান। ওইরকম কিছু মনে নেই আমার, মানে ইউজুয়ালি বেশিরভাগ রাউন্ডেই আমি টপ 3-র মধ্যে থাকতাম নাম্বারে, টপ 1-এই থাকতাম বেশিরভাগ জাজেস নাম্বারে। সো ওরকম আলাদা করে যে এই গানটা ভালো লেগেছে বা কিছু তা না, একটা টোটালটা টিম ওয়ার্ক। তো এই কাজের মধ্যে অনেক সময় হয় না নিজের মতের অমিল বা নিজের স্বাধীনতা হয়তো বউভাবে পাচ্ছে না, সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করেন বা সেই কাজটা আসলে কিভাবে ডিল করেন, এই বিষয়টা জানতে চাই। আমি এরকম কাজ করিই না। আচ্ছা, একদম স্কিপ করে যান, মানে যেটা আমার মনে হয় যে না এটা আমার পছন্দ হচ্ছে না, যে কোনো একটা গান, মানে গানই তো আমার কাজ, তো আমি খুব লিরিক্যাল পারসন। আচ্ছা, আমার কোনো গান পছন্দ হতে হলে লিরিকটা ভালো লাগতে হয়। গানের কথা ভালো থাকলে আমি জানি যে যাদের সঙ্গে আমি কাজ করি তারা অ্যাটলিস্ট একটা মানদণ্ড তাদের আছে এবং তারা সুন্দর সুরটা করবেন। যে লিরিক্সের ক্ষেত্রে আপোষ করতে হয় বলেই আমরা দেখা যায় যে ভালো গানের পরিমাণটা কম বা ভালো কাজ ভালো গান আমরা কম পাই, ব্যাপারটা কেমন? অনেকেই তো আপোষ করেন বা করতে হয়, তো এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। না, এটাতে সন্দেহ নাই যে এখন ভালো লিরিক্যাল গানের বা ভালো শব্দের গানের খুব অভাব, সুন্দর লিরিক এখন খুব কম। এটা আমি শুধু একজন সঙ্গীত শিল্পী হিসেবে না, আমি একজন অডিয়েন্স হিসেবেও আমার মনে হয়। আবার এটাও মনে হয় যে আমাদের লিসেনিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। 3 মিনিটের গান সেটা এখন 1 মিনিটে কিভাবে করা যায়, 1.5 মিনিটে কিভাবে করা যায়, 15 সেকেন্ডের আমার হুক লাইন কি যেটা টিকটকে হিট হবে। তো সবার মাথায় আসলে এগুলো চলে এসেছে। তো আমার কাছে মনে হয় যে খুব ইজি ব্যাপার চলে আসলে সেটাতে ডেপথটা কি একটু কমে যায় হয়তো। কিন্তু শিল্পীদের তো আসলে এই গান বা কাজের মান, গানের মান বাড়ানোর একটা দায়ও থাকে লিরিক্সের ক্ষেত্রে, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই যে আমি আমার লিরিক পছন্দ না হলে আমি গাই না, এটা আমি দেখা গেল যে বছরের সবচাইতে বড় ফিল্ম, সেই ফিল্মের সবচাইতে বড় গান আমি তবুও গাই না, এরকম অনেক নজির আছে, আমি গাইনি। এবং এটা আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি আমার প্রিন্সিপালসের সঙ্গে কোনোদিন আপোষ করি না, সেটা আমার সঙ্গীত জীবন হোক বা ব্যক্তি জীবন হোক। তো আমি আমার পার্টটুকু করি। আপু, আমরা আরো অনেক গল্প করব, আড্ডা দেবো, তবে তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবে না, ফিরে আসছি কিছুক্ষণ পর আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পী কোনাল আপুকে নিয়ে। আবার সঙ্গেই থাকুন। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টকে পাওয়ার্ড বাই বিউটিনা। আপনাদের সাথে আছে আমি সুজানা জাহিদি এবং আমাদের সাথে আছেন আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী কোনাল আপু। বিরতির পর আবারও আমরা আসলাম, অনেক অনেক গল্প করব। আমি এবার একটু জানতে চাই যে আপনি বরাবরই দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পছন্দের, কিন্তু গত কয়েক বছরে আপনার বেশ কিছু কাজ, ভালো গান একেবারে প্রতিটা দর্শকের আসলে মনে গেঁথে গেছেন। তো আপনি সিনেমাতে গান করছেন, নাটকে গান করছেন, পাশাপাশি কিন্তু স্টেজ শো তো করাই হয়। কোন জায়গাটা আমি যদি বলি যে আপনার ভালো লাগার বা কোন জায়গায় দাঁড়ালে মনে হবে যে না, দিস ইজ মাই প্লেস? আমি সবসময় প্লেব্যাক আর্টিস্ট হতে চেয়েছি। আমি গানে যাদেরকে আইডলাইজ করেছি তারা সবাই সাকসেসফুল প্লেব্যাক আর্টিস্ট।
আমাদের রুনা ম্যাডাম, সাবিনা ম্যাডাম, তাদের থেকে শুরু করে লতা মঙ্গেশকর জি, আশা ভোঁসলে জি, তার সবাই দারুণ সিনেমার গান আমাদের উপহার দিয়েছে। তো আমার কাছে সবসময় ভালো লেগেছে যে আমি সিনেমা, আমার মনে হয়েছে আমি সিনেমায় গান করব, সবচাইতে বড় পর্দা। তা তো আছেই, বাট দ্য প্লেস ওয়ার আই মোস্ট এনজয় ইজ দ্য স্টেজ। স্টেজে অডিয়েন্সের সঙ্গে গান গাওয়া, করা যায়, অডিয়েন্সের ফিডব্যাক পাওয়া, এবং তারা চিৎকার করে একটা গানের কথা বলছে যে গানটা আমার, এই ফিলিংটা একজন শিল্পীকে খুব বুস্ট, মানে এটা খুবই বুস্ট করে আমার আত্মবিশ্বাস, আমার ভালো লাগা। কারণ আমরা একটা গান করে স্টুডিওতে একটা গান করে চলে আসলাম, এখন হয়তো ভিউ দেখলাম বা মানুষ কমেন্ট করছে সেটা দেখলাম, কিন্তু সামনাসামনি মানুষ, আমার শ্রোতা কতটুকু গানটাকে ওন করছে সেটা একমাত্র স্টেজেই বোঝা যায়। গানের জগতে আমরা শুনেছি যে অনেক সিন্ডিকেট আছে, যদি থেকে থাকে সেটা কেমন, বা এই বিষয়গুলোকে আসলে কখনো ফিল করেছেন কিনা? সিন্ডিকেট ব্যাপারটা আমি আসলে বুঝি না, কারণ আমি কোনোদিন ফেস করিনি। যারা ফেস করেছে তারা ভালো বলতে পারবে। আমি কাজ করে গেছি, কেউ কোনোদিন আমাকে সাইড করেছে বলে আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে যদি কোনো প্রডিউসার কিংবা ডিরেক্টর তাদের মনে হয় যে এই কাজটায় আমার ভয়েসটাই লাগবে, তারা যে কোনোভাবে হোক আমাকেই নেবে। এবার যদি বলি, মানে বিষয়টা একটু মজার, কিন্তু আমার আর কি জানার ইচ্ছা যে কখনো কি এমন হয়েছে যে মনে হয়েছে যে আমি যদি এই শিল্পীর মতো গাইতে পারতাম, তার মতো যদি আমার কণ্ঠটা হতো, বা গাইতে চাই, এরকম কোনো শিল্পী পছন্দের কি আছেন? অনেক অনেক, এন্ডলেস। এটা মানে বলে শেষ করা যাবে না, এমন অনেক শিল্পী আছে। রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডাম, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর, মৌসুমী ভৌমিক। আমি এবার একটু আপনার কাছে আসি যে রিয়েলিটি শো কি আসলে শিল্পী তৈরি করে নাকি তারকা তৈরি করে, এই বিষয়টা জানতে চাই। রিয়েলিটি শো শিল্পীকে হেল্প করে। আমি আমারটা বলতে পারি যে আমি তো কুয়েত থেকে যখন এসেছি, আমি তো জানি না বাংলাদেশের এমন অনেক শিল্পী আছে যারা ছোটবেলা থেকে বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে গান গাইছে, নতুন করিতে পার্টিসিপেট করছে, বাট আমার তো ওই দক্ষতা কিংবা ওই জানাশোনা, ওই এক্সপিরিয়েন্স কিছুই ছিল না। তো আমাকে তো রিয়ালিটি শো অনেক হেল্প করেছে। রিয়ালিটি শো সব শিল্পীদেরকেই হেল্প করে। সেটা কতটুকু এগিয়ে যাবে শিল্পী, সেটা ডিপেন্ড করবে তার উপর, তার নিজ গুণে, তার ডেডিকেশন, তার লেগে থাকা, তার শেখা, এগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে দেখি যে অনেক গান হিট করেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। গানের ভিউ বেশি হওয়া বা হিট করা মানেই কি ভালো গান? ডেফিনেটলি নট। ভিউ আর ভালো গান এই দুটো তো কোনোভাবেই মিলে না। মানে যে মিলাবে সে একদম পুরা বোকা। কারণ হচ্ছে ভালো গান তার গুণে ভালো গান হয়, ভালো অর্থের ভালো, আর ভিউ হচ্ছে দেখলেই ভিউ হয়। তো যে কোনো কিছু, আমি এখন যদি এখান থেকে পড়ে যাই, এটারও তো ভিউ হবে, একদম বিলিয়ন বিলিয়ন ভিউ হবে। সো ওইটা তো আর ভালো কিছু না। সো ভালো গান শ্রোতারা অ্যাকসেপ্ট করে নিতে হবে। সঙ্গে ভিউ হলে, একটা ভালো গানের ভিউ হলে খারাপ না, মন্দ না, ভালো। আপনার ক্যারিয়ারের সবচেয়ে মজার বা ভালো লাগার একটা অভিজ্ঞতা শুনবো, সেই সাথে একটা খারাপ লাগার অভিজ্ঞতা শুনবো। ভালো লাগার অভিজ্ঞতা, এরকম অনেক অভিজ্ঞতাই আছে ভালো লাগার, এবং ভালো লাগার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। অডিয়েন্সের কাছ থেকে যখন ভালোবাসা পাই, সেটা ভালো লাগার অভিজ্ঞতা। গুরুজনের কাছ থেকে যখন বাহবা পাই বা কোনো একটা প্রশংসা শুনি, সেটাও একটা ভালো লাগার অভিজ্ঞতা। খারাপ অভিজ্ঞতাগুলো না বলা থাকলেই ভালো, আমি মনে করতে চাই না। এবার একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি স্বপ্ন দেখেন যে এমন একটি মিউজিক হিলিং ইনস্টিটিউশন গড়ার, যেখানে মানসিক রোগীদের মিউজিক থেরাপির মাধ্যমে সুস্থ করা হবে। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, এবং সেই স্বপ্নটা আসলে পূরণের পথে কত দূর সেটাও জানতে চাই। একটা ছোট্ট কারেকশন, মানসিক রোগী না, সেখানে হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের রোগ, সেটা
মানসিক হতে পারে, মানে সেটা কগনিটিভ হতে পারে, ইমোশনাল হতে পারে, সোশ্যাল হতে পারে, হ্যাঁ, সেগুলোকে হিল করতে মিউজিক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেটার পথে হাঁটছি আমি ছোট ছোট পা করে। কিভাবে হাঁটছি? আমি আমার লাস্ট রিসার্চ যেটা করেছি, থিসিস, সেটা কিন্তু 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সঙ্গীত দ্বারা তাদের বিকাশ নিয়ে। বাহ, হ্যাঁ, এবং এটা কনসেন্ট্রেশন করেছি আমি বাংলাদেশের উপর। তো সেটা নিয়েই ফার্দার কাজ যে আমি করছি, ওটা আরো কনসেন্ট্রেট করে আমি বাংলাদেশের ঘুম পাড়ানি যে গানগুলো আছে না, সেগুলো নিয়ে বাচ্চাদের বিকাশ নিয়ে কাজ করছি। তো এটাতে যেটা হবে যে একটা বাচ্চার মানসিক, শারীরিক, তারপর ব্রেইনের, তারপর হচ্ছে সামাজিক এই ডেভেলপমেন্টগুলো মিউজিকের সঙ্গে সেগুলো কি কোরিলেশন থাকে সেগুলো নিয়ে কাজ করছি। করতে করতে আমার ইচ্ছা আছে এমন একটা একাডেমি করার, যেখানে মিউজিক দিয়ে আসলে হোলিস্টিক, শুধু একদিকের না, হোলিস্টিক ডেভেলপমেন্টে বা হোলিস্টিক হিলিংয়ে বা হোলিস্টিক সাপোর্টের একটা জায়গা হবে, শুধু ছোটদের না, বড়দেরও। দেশের জন্য বা সোসাইটির জন্য, মানুষের জন্য কি করতে ইচ্ছে করে? সব করতে ইচ্ছে করে। আমার সবটুকু দিয়ে আমার মানে আমার শেষ পর্যন্ত সবটুকু দিয়ে করতে ইচ্ছা করে। আমি তো এই কারণে কুয়েত থেকে চলে এসেছিলাম, কারণ আমি চেয়েছি আমার ভূমিকা, আমি ওখানে থেকেও আমার দেশকে নিয়ে কিছু করতে পারতাম ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয়েছে যে গান যখন করব দেশে এসে আমাকে শুরু করতে হবে। আচ্ছা। এবং শুরুটা করলে তারপর আমি আস্তে 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 এমন কাজ করতে পারি যেটা দিয়ে দেশের মানুষ কিংবা সারা বিশ্ব আমার সাপোর্টটুকু, আমার হেল্পটুকু, আমার যা করণীয়, আমার ভূমিকাটুকু আমি পালন করতে পারবো। তো আমি আমার দেশের মানুষের জন্য সব করতে রাজি, শেষ বিন্দু পর্যন্ত। বাহ, আমি এবার একটু অন্যরকম একটা প্রসঙ্গে যেতে চাই। আপনার কাছে বন্ধুত্ব এবং প্রেমের সংজ্ঞাটা কি? একটু অন্যরকম, কিন্তু আমার কাছে মনে হলো যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, বন্ধুত্ব এবং প্রেম এর সংজ্ঞাটা আসলে কি আপনার কাছে? বন্ধুত্ব আর প্রেম খুব আলাদা না। মানে আমার কাছে তো অ্যাজ অ্যান আর্টিস্ট আমার সব কিছুতেই প্রেম। আমার একটা কাজের প্রতি প্রেম, আমার একটা গানের প্রতি প্রেম, আমার একটা 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 সানসেট হচ্ছে সেটার প্রতি প্রেম, একটা মা এমনি বসে বসে হয়তো সজনে ডাঁটা বাচ্ছে সেটা একটা প্রেম। হ্যাঁ, আর বন্ধুত্বর ব্যাপারটাই এত স্পেশাল যে ওটাতে প্রেম না থাকলে তো বন্ধুত্ব হবেই না, আর প্রেমেও বন্ধুত্ব না থাকলে প্রেমও হবে না। একদমই। তো প্রেম আর বন্ধুত্ব আসলে এপিটোপিট। এবার একটু জানতে চাই যে সংসারের সবচেয়ে মধুর দিক কোনটি, এবং সংসারটা সুন্দর রাখার, ভালো রাখার কিংবা টিকিয়ে রাখার জন্য যদি থাকে না যে এই ব্যাপারটাই আসলে সংসারের একটা জোট, বা এই বিষয়টাই আসলে একটা সংসার চালিকা শক্তি একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য, সেই বিষয়টা একটু জানতে চাই আপনার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা কেমন? মানে সংসার চালিয়ে রাখার বা টিকিয়ে রাখার বা সুন্দর রাখার। আমার পার্সোনালি মনে হয় এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি এতটাই ভালোবাসা যে ভালোবাসাটা দিয়ে আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি, আমি আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি অ্যাডজাস্ট করার জন্য। সে হয়তো 10, আমি হয়তো 8, তো দুজন মিলে 20 হচ্ছে না, তখন সে হয়তো একটু 12 হয়ে গেল, হ্যাঁ, বা আমি একটু কমে এসে একটু বাড়লো, আমি একটু বেড়ে সে একটু কমলো। তো এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে আমার মনে হয় যে হয়তো টিকে রাখা যায়। মানে আমাকে যে সব সময় সমান সমান তালে করতে হবে তা না, কেউ একটু কম কেউ একটু বেশি। অ্যাবসলিউটলি ইটস নট অ্যাবাউট উইনিং অলওয়েজ। হ্যাঁ, আমার যার প্রতি সেই ভালোবাসাটা দেখবে যে সে যদি হেরেও যায় কষ্ট হয় না, একদম। তো সম্পর্কটা ওই রকম। এবার একেবারেই শেষ একটা প্রশ্ন আপনার কাছে, জীবনের মানে কি? ও গড, জীবনের মানে কি? আসলে জীবনের মানে হচ্ছে, আসলেই কি জীবনের কোনো মানে হয় কি না আমি তো জানি না, আমি কখনো ওইভাবে ভাবিনি জীবনের মানে কি।
জীবনটা জাস্ট যাপন করে যাচ্ছি। আর ভালোবাসায় পরিপূর্ণ একটা জীবন, এই জীবনটা খুব স্পেশাল আমার কাছে এবং আমি খুবই কম সময়ের জন্য হ্যাঁ এই স্পেশাল জীবনটাকে আমি স্পেন্ড করতে চাই আমার স্পেশাল মানুষদের সঙ্গে এবং প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ। কাজে আমি যে কথা বলি, যে কাজ করি, সেগুলোও যেন ভালো হয়, এটাই। আপু, আমরা আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব, তবে তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আপনারা এতক্ষণ দেখছিলেন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। আমরা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে আপনাদের পছন্দের শিল্পীর কাছ থেকে। অনেক ধন্যবাদ ATN নিউজ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন। আমার এই স্টেশনটাতে আসতে খুব ভালো লাগে, কারণ প্রত্যেক মানুষ এখানে এত আন্তরিক এবং এত ভালোবাসা দেয়। একটা পরিবার আমরা আসলে। ঈদ মুবারক অ্যান্ড থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন টু ATN নিউজ। এই গানটা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্রের গান। গানটি লিখেছেন আসিফ ইকবাল ভাই আর সুর করেছেন ইমরান। আমি আর ইমরান গেয়েছি। অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে, হো হিমালয় শিখর তুমি আমার, আনন্দ তোমায় ছোঁয়াতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে, ও হিমালয় শিখর তুমি আমার, আনন্দ তোমায় ছোঁয়াতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা।